সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মোহাম্মদ খান, বাম দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রওনক জাহান। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 13 অগাস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 বন্দরের 5টি গাড়ি ভাগাভাগি মন্ত্রীর পিএসের দখলে। 2012 ঘুষ ছাড়া কোনো কাজই হয় না সিজি অফিসে। 2013 আদিলুরকে জেল হাজতে প্রেরণ। 2014 সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল 18 সেপ্টেম্বর। 2015 মাহমুদুর রহমানের 3 বছরের কারাদণ্ড। 2016 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা চাষ, 2 ছাত্রলীগ নেতা বহিষ্কার। 2017 ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনে সরকার প্রধান বিচারপতির উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে ফখরুল। 2019 জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না, হানিফ। 2020 র্যাবের প্রাথমিক তদন্ত, সিনহা হত্যাকাণ্ড পরিকল্পিত। 2021 করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ। 2022 3 জেলায় বিএনপির সমাবেশে হামলা। 2023 অসুস্থ হয়ে হাসপাতালে দেলোয়ার হোসেন সাইদি। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো, ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি অধ্যাপক আদিল মোহাম্মদ খান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2010 সালের একটি সংবাদ, বন্দরের 5টি গাড়ি ভাগাভাগি মন্ত্রীর পিএসের দখলে। এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল। এই ধরনের ঘটনাগুলো বিচার বা জবাবদিহিতার কোনো নজির দেখা গেছে কিনা? বিগত সময়টাতে দেখেন দীর্ঘ একটা সময় চলে গেছে। সেখানে আমাদের যারা মন্ত্রীরা তো আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কথা। প্রথমত তারা ম্যান্ডেটহীন একটা সরকার ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই যে মন্ত্রীরা যারাই গিয়েছেন তারা জনগণের কাছে জবাবদিহি করার কথা, অথচ তারা কী করলো, তারা নিজেদের ভোগ এবং নিজেদের সম্পদ প্রতিপত্তি বাড়ানোর কাজে লিপ্ত ছিলেন এবং সেই লিপ্ত থাকার পেছনে তারা একটা বলয় তৈরি করতো। সেই বলয়ের সিন্ডিকেটের অংশ থাকতো তাদের পিএস এপিএস। এবং বিগত সময়ে আমরা দেখেছি যে এই পিএস এপিএসের মাধ্যমে মন্ত্রীরাই দুর্নীতি করতেন, কিন্তু পিএস ওপিএসরা তারা সহযোগী থাকতেন এবং তাদের মাধ্যমে এই যে বিভিন্ন, এখানে যেমন আপনি আলোচ্য ক্ষেত্রে বলছেন যে বন্দরের গাড়ি ভাগাভাগি থেকে শুরু করে দেশে যত ধরনের টেন্ডার হতো, মেগা প্রকল্প, সব ক্ষেত্রেই কিন্তু এই যে কোটি কোটি টাকার যে আপনার হচ্ছে যে দুর্নীতি হতো, সেই দুর্নীতি কিন্তু এই চক্র মন্ত্রীর পিএস এপিএসের মাধ্যমে মন্ত্রী তার বলয় এই চক্রটা করতো এবং তার সাথে শাসক গোষ্ঠীর যে রাজনৈতিক দল তার ওতপ্রোতভাবে মিলিত ছিল। এই কারণেই আমাদের বিভিন্ন মেগা প্রকল্প, 1000 কোটি টাকার মেগা প্রকল্প 200-250 কোটি টাকার কাজ, আর বাকি সব টাকা 3 ভাগের 2 ভাগই বিভিন্ন দুর্নীতিতে চলে যেত। এবং এই কারণে আমাদের যে যত ধরনের মেগা প্রকল্প হয়েছে তার দেখবেন যে গুণগত মান, রাস্তা তৈরি করা হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতেই সেই রাস্তাটা আবার বেহাল দশা, আবার টেন্ডার, এই যে একটা চক্র, এই চক্রটাই হতো কিন্তু এই যে মন্ত্রী এবং তার বলয়।
এবং এই এপিএস এর ক্ষেত্রে তখন মন্ত্রীরা একটা কাজ করেছে, আপনি এবং হয়তো জানেন। তাদের একটি রাজনৈতিক বলয় গড়ে ওঠে। পুরোটাই রাজনৈতিক বল। এই বলয়টাতে মন্ত্রীরা আবার কি করেছেন, পরবর্তীতে আবার তারা তাদের পরিবারতন্ত্র এস্টাবলিশ করার জন্য অনেক ক্ষেত্রে এপিএস নিজের পরিবারকে দিতেন, হ্যাঁ, যার ফলে এই পুরো চক্র, রাজনীতি, পরিবারতন্ত্র সব মিলেই কিন্তু এই যে একটা জাল তৈরি করা হয়েছিল, সেই জালের মাধ্যমে সারা বাংলাদেশের দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছিল। অথচ যারা মন্ত্রী হওয়ার কথা, সংসদ সদস্য হওয়ার কথা, তাদের কিন্তু অঙ্গীকার জনগণ প্রতি, তো এই যে জনগণের প্রতি অঙ্গীকার, সে অঙ্গীকার করে তারা কিন্তু দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করেছিলেন। এবং আপনার খেয়াল আছে যে প্রতিটি যারা সংসদ সদস্য হতেন তাদেরও কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে 5 কোটি টাকার মতো নগদ বরাদ্দ হতো, সেগুলোর কোনো ধরনের আপনার হচ্ছে যে সেগুলো জবাবদিহিতা ছিল না। এবং এগুলোকে কিভাবে বাড়ানো যায়, এবং বছরের নির্বাচন কাছাকাছি আসলে তারা কি করতো, এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এলাকা ভিত্তিক প্রকল্প নিত, নিজের এলাকার জন্য অপ্রয়োজনীয় প্রকল্প, যে রাস্তার প্রয়োজন নাই, যে ব্রিজের প্রয়োজন নাই, হ্যাঁ, আমরা অনেক সময় দেখেছি ব্রিজ হয়েছে, আশেপাশে কোনো কানেক্টিং রোড নাই, কিন্তু প্রকল্প হয়েছে। আপনি এডিপি আমরা বলতাম না যে উন্নয়নের বাজেট বাড়ছে প্রতি বছর, হ্যাঁ, এত লক্ষ কোটি টাকা হয়েছে, আগের তুলনায় বাড়ছে, কিন্তু দেশের তো আসলে উন্নয়নের পরিমাপক থাকে আপনি দেশে গভর্নেন্স, রুল অফ ল, এবং এই যে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ যেখানে আপনি যত টাকা ব্যয় করছেন প্রকৃত পুরো টাকাটাই জনগণের কাজে লাগছে। এখানে দেখা যেত যে জনগণ এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমার প্রকল্পের মাধ্যমে আমি পকেট ভারী করা, আবার এই টাকাটা আবার দেশে থাকছে না, এই টাকাটা কিন্তু ওই যে বিভিন্ন দেশে পাচার হয়ে যেত, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড। এখনও তো দেখবেন যে সুইজারল্যান্ডে আমাদের যে অনেক অ্যাকাউন্টে, মানে আমরা এত টাকার পরিমাণ কারণ আমরা জানি এখন, কিন্তু এগুলো আমাদেরই জনগণের টাকা। তাহলে এই চক্রটা, এই যে মন্ত্রীর মাধ্যমে যে হতো, এই চক্রটাকে দুদক বলেন, দুর্নীতি দমন কমিশন, কেউ তো কখনো তাদের কোয়েশ্চেন করতে পারেনি। কারণ এত বড় জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা বড় চাওয়া ছিল আমলাতন্ত্রটাকে প্রো পিপল করতে হবে। একটা মানুষ যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, বিগত সময় ফেসিবাদী সরকারের সময়ে যে শুধুমাত্র যে টাকার দুর্নীতি না, বিচারে যে দুর্নীতি হয়েছে, মানুষকে হয়রানি যে দুর্নীতি হয়েছে, তার সাথে পুরোটা, এবং যদি বলেন পুরো যে নির্বাচন ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া হলো, এটা পুরো কাজটাই তো অধিকাংশ করেছে আমলাতন্ত্র এবং পুলিশ, হ্যাঁ, বাহিনী, তারাই তো মূলত নির্বাচন ধ্বংস করেছে। তাহলে একটা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার পেছনে যে ডিসি ছিলেন, ডিভিশনাল কমিশনার ছিলেন, যে নির্বাচন কমিশনার ছিলেন, তাদের শাস্তি কি জাস্ট চাকরি থেকে অব্যাহতি? এবং এই নির্বাচন ধ্বংস হওয়ার কারণে তো বিগত সময় যত ধরনের গুম খুন হয়েছে, তার তো ডিরেক্ট আপনার হচ্ছে যে ক্রাইমের সাথে সংশ্লিষ্ট ছিল এই নির্বাচনটাকে ধ্বংস করে দেওয়া। তাহলে তাকে আপনি শুধুমাত্র, হ্যাঁ একদমই, তাহলে এটাকে আপনি শুধুমাত্র ওএসডি বা চাকরি থেকে অব্যাহতি দিয়ে আপনি কি প্রমাণ করছেন? তাহলে এই যে একটা পুলিশ, সেও তো একটা অর্ডার পালন করছে, কিন্তু পুলিশের উপরে অর্ডার আসে আমলাতন্ত্র থেকে, এই সিস্টেম থেকে। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তাহলে এই আমলাদেরকে যে আমরা স্পর্শ করতে পারলাম না, তাহলে এখন তার আমলারা কি জানলেন, 16 বছরের স্বৈরাচার ফেসিবাদে সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত থেকে তাদের কোনো একদম তাদের কোনো কিছু হয় না। তাহলে আরও 16 বছরও যদি তারা করেন, তারপরে 16 বছরও যদি আরেকটা গণঅভ্যুত্থান হয়, তারা বেঁচে যাবেন। এই যে আমরা এটাকে এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করলাম, যারা বুঝেন যে আমাদেরকে স্পর্শ করার মতো বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থান নাই, তাহলে আপনি কিভাবে মানে আশা করেন এই যে মন্ত্রীর এপিএসটা দুর্নীতি করবে না, উপদেষ্টার এপিএসটা তারা দুর্নীতি করছে, তারা করছে, তারা জানে যে আমাদের আগেও কেউ স্পর্শ করতে পারেনি, আমাদেরও করতে পারবো না। কি হলো সর্বোচ্চ শাস্তি কি? এই যে এপিএসকে সরিয়ে দেওয়া হলো। 600 কোটি টাকার দুর্নীতি অভিযোগের পরেও যদি তাকে জেলখানায় না যায়, তাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা বলি যে আইনের বাইরে কেউ না। তাহলে অথচ দেখেন আমাদের এই যে পুরো একটা সিস্টেম, এই সিস্টেমে বিগত সময়ে যে নির্বাচনগুলো ডাকাতি হলো, সেই সাবেক রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি, তারা কি দায় মুক্তির ঊর্ধ্বে? তার পদ কি মানুষকে বাঁচাতে পারে? যদি ক্রাইম থাকে, আইদার আপনি বলবেন তিনি, তার সাথে কোনো ক্রাইম নেই, অথবা তাকে বিচারিক ট্রায়ালে নিতে হবে। তাহলে এইটাই মানে গণঅভ্যুত্থানে, যেমন বিগত শেখ হাসিনা, তিনি তো রানিং মিনিস্টার ছিলেন, তাকে তো প্রশ্ন করা গেলে তাহলে অন্য যারা রানিং আছেন তাদেরকে প্রশ্ন করা যাবে না কেন? তাহলে এইটার জন্য তো গণঅভ্যুত্থান হয়েছে। ইভেন একটা প্রতিটা মানুষই কিন্তু সমান অধিকার নিয়ে জন্ম নেয়, এবং আপনি যদি পদে যান, পদে গেলে আপনার দায়িত্ব আরও বেশি। সাধারণ মানুষের চেয়ে একজন প্রাইম মিনিস্টার, একজন রাষ্ট্রপতি, তার দায়িত্ব বেশি। তার দায়িত্ব থেকে যদি দায়িত্ব অবহেলার কারণে যদি আমাদের ভোট ডাকাতিগুলো হয়, তাকে প্রশ্ন করা যাবে না শুধুমাত্র পদে আছেন বলে। এটা তো গণঅভ্যুত্থান না। মানে গণঅভ্যুত্থানে সবার আগেই প্রশ্ন করা উচিত ছিল, হ্যাঁ হতে পারে তিনি ট্রায়ালের পরে তিনি দায়মুক্ত হতে পারেন,
কিন্তু ট্রায়ালের আগে আপনি দেখি জাস্ট পদের কারণে আপনি মুখোমুখি হতে হ্যাঁ হবে। অবশ্যই মুখোমুখি হতে হবে। এটা হচ্ছে যে মানে পৃথিবীর কোনো সুশাসনে এটা বলা যাবে না যে তার কোনো মানে পদকে কি ভ্রষ্ট করে দেবে। ভবিষ্যৎটাও নিয়ে আপনি ততটা আশাবাদী না, আমি ভবিষ্যতে এই মুহূর্তে আশাবাদী না, কারণ আপনি শুধু আমার না, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু আমাদের সাথে একজন তরুণ যোদ্ধা যিনি রাজপথে লড়েছেন তিনি ছিলেন রৌনক জাহান। রৌনক জাহানের মুখ থেকে আমরা একটু একই বিষয়ে আলোচনা শুনে আসি। আর রৌনক, আপনি তো শুনলেন আদিল ভাইয়ের কথা, আসলে তাদেরকে স্পর্শ করা গেল না কেন? 24-এর গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট, যে আকাঙ্ক্ষা, যে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যারা করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা, আইনের মুখোমুখি করা, এটি গেল না কেন? এটা দুঃখজনক যে গেল না, এবং গেল না কেন এই প্রশ্নটা অনেক কঠিন, অনেক দুরূহ। এই প্রশ্নের উত্তর হয়তো বা আমরা আচ্ছা আচ্ছা জানি, কিন্তু আমরা সেটাকে বলতে পারি না। বা কেন বলতে পারেন না? আপনারাও কি এটা নিয়ে শঙ্কিত? আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছে 1 বছর হয়ে গেল সরকারের, ঠিক 1 বছর আগেই আমাদের অভ্যুত্থানের পরবর্তী যেই সময়টা ছিল, 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যবর্তী যে সময়টা ছিল, আমার মনে হয় এই যে গেল না কেন, এই পরিস্থিতিটা তৈরি হয়েছে ওই সময়টাতে। ওই সময়টাতে আমরা ঠিক হচ্ছে যে আমরা মানে অভ্যুত্থানটা যখন হয়ে গেল, তারপরে সরকার গঠনটা হয়ে গেল, সেই অভ্যুত্থানটা কি কারণে হয়েছিল, অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের স্বপ্ন কি ছিল, তাদের আকাঙ্ক্ষা কি ছিল, এই বিষয়গুলোর প্রতি কতটুকু গুরুত্ব দিয়ে সরকারটা গঠন করা হয়েছিল, এটা একটা প্রশ্ন। দুইজন তখন উপদেষ্টা হলেন আপনাদের প্রতিনিধি হিসেবে, ওনারাও তো পারতেন প্রশ্ন তুলতে। না, আপনি দেখেন এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। তাদেরকে কতটুকু তাদের বিষয়টা নিয়ে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও তারা কতটুকু চেষ্টা করেছে একদম ডোর টু ডোর গিয়ে জনগণের কাছ থেকে জনগণের মুখের কথা তুলে নিয়ে আসতে। সব সময় সেটা কি সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। জনগণ এটি সম্ভব। এটি 5ই আগস্ট এই যে 36 দিন যে আন্দোলনটা হয়েছে, এই 36 দিনের আন্দোলনের 36 দিনের আন্দোলন তো আসলে 36 দিনের না, এটি হচ্ছে দুঃশাসনের চূড়ান্ত পরিণতি। 36 দিনের বিভিন্ন হচ্ছে যে পরিস্থিতিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এমনকি দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমেও জনগণ জানিয়ে দিয়েছে তাদের আকাঙ্ক্ষাগুলো। সেগুলোকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে বা সেগুলোর প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে? সরকার জনগণের মতামতটা কিভাবে নিতে পারতো বলেন তো? সরকার এই সরকারের সবচেয়ে বড় হচ্ছে যে মানে অ্যাসেট হচ্ছে জনগণ। আর কোনো রাজনৈতিক দল এককভাবে গিয়ে সরকার গঠন করে নাই। এটা হচ্ছে যে একদম যেই চিরায়িত ধারা, এইভাবে সরকারটা গঠন হয় নাই। এই সরকারটা যখন গঠন হয়েছে, প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলেছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছি, এই সরকারের সাথে আছি। এই যে এত বড় একটা অ্যাসেট নেওয়ার পরেও মানে এটা তো সরকারকে খুঁজে বের করা উচিত ছিল। রাজনৈতিক দল তো জনগণেরই হয়েই কাজ করে, জনগণের কথা বলে। রাজনৈতিক দলগুলো ক্লেম করে যে তারা হচ্ছে জনগণের কথা বলে, কিন্তু সেটা যে আসলে তারা কাজে করে না, এটা এই হচ্ছে পতিত আওয়ামী লীগকে দেখলে এটা বোঝা যায়। যতগুলো রাজনৈতিক দল আছে এবং এখন নতুন যে রাজনৈতিক দলগুলো গঠন হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা কিন্তু তাদের নিজস্ব এজেন্ডাগুলো রয়েছে। আপনারা তো গোটা দেশটা নিয়ে লড়েছেন, আপনারা গোটা দেশের জনগণকে নিয়ে লড়েছেন, জনগণের অধিকারের জন্য জীবন দিয়ে দেবার জন্য রাস্তায় নেমেছিলেন। আন্দোলনে বিভিন্ন সেক্টরের মানুষজন অংশগ্রহণ করেছে, বিভিন্ন সেক্টরের। তার মানে আপনাদের প্রতি জনগণের এক ধরনের আস্থা ছিল, ভরসা তৈরি হয়েছিল। আপনাদের যে বক্তব্য সেটি তো জনগণের বক্তব্য, মানুষের বক্তব্য, সাধারণ মানুষের। যেমন ঐকমত্য কমিশন গঠন হয়েছে, সেই ঐকমত্য কমিশনের আমরা বিভিন্ন ক্ষেত্রে ভিডিও ফুটেজ দেখতেছি বা বিভিন্ন হচ্ছে যে আমরা রিপোর্ট, যেগুলো অপিনিয়ন দিয়েছেন, হ্যাঁ, যেগুলো পাচ্ছি, সেখানে প্রত্যেকটা দল নিজেদের মতামত গ্রহণ মানে প্রদান করতেছে, কিন্তু সব জায়গায় গিয়ে দেখা যায় যে বৃহৎ রাজনৈতিক দলগুলো এখানে একটা খুব বড় ভূমিকা পালন করে। আপনারাই তো সবচেয়ে বৃহৎ ছিলেন না, আমরা সবচেয়ে বৃহৎ কিভাবে হলাম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব দলের মানুষের অংশগ্রহণ ছিল, তার ছিল সামষ্টিক ছিল। তারপরে যখন অভ্যুত্থানটা হয়ে গেল, তখন কিন্তু প্রত্যেকে নিজ নিজ দলে চলে গেল, কেউ কেউ নিজে নিজে নতুন দল গঠন করলো। এই যে তারা কিন্তু আলাদা হয়ে গেল। এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে আপনি কোনো কর্মসূচি হয় বা কোনো হয়, সব দলের সবাই কিন্তু আসে না, প্রত্যেকে কিন্তু নিজ নিজ দলের কর্মসূচি বা এইভাবে আপনারা ধরে রাখতে পারেননি তাদেরকে, তারা তাদের দলে ফিরে গেল। এটা সম্ভব না যে আগে থেকে ছাত্র দল করেছে, বিএনপি করেছে, সে স্বাভাবিকভাবে অভ্যুত্থানের পরে সেখানেই ফেরত যাবে। যে যারা হচ্ছে যে জামাতে ইসলাম করেছে, ছাত্র শিবির করেছে, তারা সেখানে ফিরে যাবে, এটাই স্বাভাবিক। তারা হচ্ছে যে ফ্যাসিবাদের বিরোধী যতগুলো শক্তি ছিল, তারা সামষ্টিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসেছিল। আর এখন যেটা হচ্ছে এই যে এখন এই বিভিন্ন বিষয়গুলোর উপরে যারা বৃহৎ রাজনৈতিক দল, তাদের প্রভাবটা একচেটিয়া ভাবে বেশি।
এইটা হচ্ছে সবক্ষেত্রে এই স্বীকার কারণে কি করতে হবে। আপনারা কিছুটা গুটিয়ে নিয়েছেন আপনাদেরকে? গুটিয়ে না, জনগণের আমরা অধিকার আদায়ের যে সংগ্রাম আপনারা করছিলেন, যে আন্দোলনের মাঠে আপনারা ছিলেন, সেই জায়গা থেকে এই না, অভিমান আমরা এখনো অভিমান করে সরে জনগণের গেলেন? এখনো না, অভিমান করে সরে যাওয়ার কিছু নাই, আমরা চেষ্টা করছি এবং এই কারণে আমাদের নতুন যাত্রা আমরা শুরু করছি। রৌনক, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু আদিল ভাইয়ের কাছ থেকে শুনে আসি। আদিল ভাই, আমরা অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেছি, কিছুদিন পর জাতীয় নির্বাচন হবে। এই জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। আমরা গত 15 বছর 7 মাসে যে শেখ হাসিনার দুঃশাসন দেখলাম, যার প্রতিবাদে এই রৌনকদের মতো তরুণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এবং আপনাদের মতো শিক্ষকরাও তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবং নাগরিক হিসেবে আমরাও সেই মিছিলে গিয়েছিলাম এক ধরনের আকাঙ্ক্ষা নিয়ে। 1 বছরের প্রত্যাশা প্রাপ্তির যোগফল করতে চাই না, সামনের প্রত্যাশাটা কি সেটুকু জানতে চাই। আসলে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে সরকারের যে সফলতাটা আমি বলবো যে অর্থনৈতিক ইন্ডিকেটরে সরকারের সফলতা আছে। হ্যাঁ, দ্রব্যমূল্য থেকে শুরু করে যে ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ ধস নেমেছিল সেটা কিন্তু সরকার তুলনামূলকভাবে অন্তত আটকানো গেছে, এইটা সফলতা। কিন্তু যেই মেজর যেটা মানুষের, যে আপনি যখন কান পাততে শোনা যায় বাংলাদেশের মানুষ এত রাজনীতি সচেতন, চায়ের দোকানে গিয়ে যদি আপনি 1 ঘন্টা কাটান তাহলে আপনি বুঝতে পারবেন সরকার কোন দিকে যাচ্ছে। কারণ মানুষ এটা বিচার করতে পারে। মানুষ চেয়েছিল আইনের শাসন, আইন সবার জন্য সমান। হ্যাঁ, চাচ্ছিল যে দুর্নীতি চাঁদাবাজি কমে যাবে, নির্ভয়ে হাঁটতে পারবেন। অথচ দেখেন এখন কিন্তু বেপরোয়া। গতকালকেও কিন্তু আপনি দেখেছেন সাম্প্রতিক সময়ে গাজীপুরে একজন সাংবাদিক মাকে খুন করা হলো, তার আগেও অনেকে খুন হয়েছেন। খুনটা তো প্রকাশ্য দিবালোক হচ্ছেন, এটা খুবই অ্যালার্মিং। তাহলে কি আইনের শাসনটাকে মানে যেভাবে আমরা চেয়েছিলাম সেটা করতে পারে নাই? এর অনেক কারণ একটা হচ্ছে যে পুলিশ তো কাজ করছে না, ট্রমার মধ্যে ছিল। তাহলে এখন আগামী 1 বছর বা নির্বাচন আসতে যতদিন লাগে এই সরকারের, জি ফেব্রুয়ারিতে নির্বাচন, তো মানুষ তো চায় অন্তত শান্তিতে ঘুমাতে চায়, স্বস্তি চায়, এবং চায় কি যে রাজনৈতিক দল আসবে তাদের মধ্যে সামনের বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষাটা দেখতে চায়, যে আকাঙ্ক্ষাটা চায়। দেখেন কিন্তু এখন অনেক সাধারণ মানুষ কিন্তু দেখছে যে রাজনৈতিক দলও তাদের মধ্যে সংস্কার হয়নি। যারা বলছে যে বিগত সময়ে ফেসিবাদ ছিল, সেই সব দলের ভেতরে ফেসিবাদী চর্চা, সেই সব দলের ভেতরে গত সরকারের ছায়া দেখতে পাচ্ছে, এবং সেটা একটা শঙ্কার জায়গা। এবং এই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার অধিকাংশ লোক তো থেকে গেছে, তারা কিন্তু এই এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন বা আদার্স পার্টি বলেন, এই পার্টিগুলোতে কিন্তু মেলাইন হয়ে গেছে। একদম ঠিক বলেছেন যে বাংলাদেশে এটা সবচেয়ে ভয়ঙ্কর প্রবণতা, এবং এরাই হচ্ছে, এদের নাম হচ্ছে সুবিধাবাদী শ্রেণী। এরা যেই সরকার থেকে তারা সবসময় সরকারি দল, সবসময় সরকারি দল। তাদের মধ্যে আপনি শিক্ষক পাবেন, সাংবাদিক পাবেন, পুলিশ কর্মকর্তা পাবেন, যে সে সাধারণ মানুষ পাবেন, হ্যাঁ, এবং রাজনৈতিক কর্মী পাবেন, বস্তির লোক পাবেন, যারা সবসময় কি সুবিধাবাদী শ্রেণীর মধ্যে যাবে। এবং আমাদের রাজনৈতিক দলগুলো কখনোই এই যে সুবিধাবাদী শ্রেণীর চরিত্রটাকে চিহ্নিত করে যে তাদেরকে ভিড়তে না দেয় এবং একটা লেয়ার পর্যন্ত করতে পারে না। এবং এই কারণেই দেখবেন তারা এখন যারা বিগত সময়ে অতি আওয়ামী লীগ ছিল, এদের অনেকে অতি বিএনপি, এদের অনেকে অতি জামাত, অতি এনসিপি, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং তাদের অনেকের নামই বিগত সময়ে তাদের যে আওয়ামী লীগ কেন্দ্রিক অ্যাক্টিভিটির সব একদম স্পষ্ট প্রমাণ আছে, ফ্যাসিস্ট রূপটা সেটা এই কারণে যে রাজনৈতিক সংস্কার না হলে, এবং বাংলাদেশে যেটা হয়, এই সরকারের অন্যতম বড় দুর্বলতা আমি বলবো, দেখেন এই সরকার ঐক্যমত্য কমিশনের নামে কিন্তু প্রচুর বৈঠক করছে। সেই বৈঠকের স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দল। অবশ্যই রাজনৈতিক দল স্টেক হোল্ডার থাকবে, কিন্তু বাংলাদেশে এমন একটা দেশ, যেই দেশে কোনো রাজনৈতিক দল এখন দাবি করতে পারবে না আমার দেশের সিংহভাগ মানুষ আমাকে সমর্থন করে, আমি যদি কোনো মিটিংয়ে যাই তাহলে আমি তাদের রিপ্রেজেন্টেশন না। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ সাধারণ মানুষ, এর মধ্যে যারা অল্প কিছু মানুষ সরাসরি রাজনীতি করে, আর বাকি মানুষরা নির্বাচন আসলে সে হয়তো তখনকার পরিস্থিতি অ্যাসেস করে একটা ভোট দেয়। কিন্তু এই যে সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন, তাদের চাওয়া পাওয়া, ইভেন ধরেন সংবিধানে যে সংস্কারগুলো হচ্ছে বা প্রস্তাব নেওয়া হচ্ছে, সাধারণ মানুষ বলেন, সাধারণ মানুষ বাদ দেন, ইভেন শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদেরকেও তো রাষ্ট্র মানে আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো মিটিংয়ে রাখেনি। তাহলে রাজনৈতিক দলের কথা যেটা অনেকজন রাইটলি বলেছেন, তারা নিজস্ব এজেন্ডা নিয়ে চলেন। তারা কিন্তু যে কোনো সংস্কার প্রস্তাবে যা বলছেন সেটা কিন্তু দেশের ভালো এমন না, অনেক সময় তার নিজস্ব এজেন্ডা, যে এই ধরনের যদি সিস্টেমটা পরিবর্তন হয় তাহলে আমার রাজনৈতিক সুবিধা থাকবে কি থাকবে না, জনগণের সুবিধা হবে কিনা সেটা না। এই কারণে দেখবেন যে 2 মেয়াদের বেশি 3 মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া বা প্রধানমন্ত্রীর বয়স 10 বছরের বেশি না হওয়া, এটা অনেকে দ্বিধাদ্বন্দ্ব কেন? সে তার লেন্সে, তার পলিটিক্যাল লেন্সে এটা বিচার করে। দেশের টেকসই রাজনৈতিক পরিবেশের জন্য কি হতে পারে সেই বিবেচনা বোধটা নাই। রৌনক, এই যে টেকসই সমাধানই তো প্রত্যাশা ছিল রাষ্ট্রের, সেই টেকসই সমাধানের পথ কি দেখছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি টেকসই সমাধানের পথে বাংলাদেশ এগোবে? এটি কি আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন আপনারা প্রত্যাশা রাখেন, ভরসা রাখেন? তো হ্যাঁ, আমরা প্রত্যাশা রাখি।
এখন যেই দলই রাজনৈতিক দলই আসুক না কেন ক্ষমতায়, আমরা আশা করব তাদের প্রতি যে তারাও এই রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতিতে সেই ধারাটা শুরু করবে অন্তত। ইতিবাচক পরিবর্তন দরকার। যখন আমরা এক দফার ঘোষণা আমরা দেখেছি, সেখানে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সকল দলকে আসতে হবে, সেটা নতুন হোক পুরাতন হোক, যে যার দলীয় গঠনতান্ত্রিকভাবেই নতুন বন্দোবস্তে আসতে হবে, অন্তত ফ্যাসিজমকে বিদায় দেবার জন্য। পুরাতন আপনি 24-এর পরের বাংলাদেশে পুরাতন যেই রাজনৈতিক সংস্কৃতি আছে, এটা নিয়ে আপনি হচ্ছে যে খুব লং টার্মে রাজনীতি করতে পারবেন না। এটা যে কোনো দলের জন্য সেই ধারা তো কন্টিনিউ করছে, এখন সবাই করছে। নতুন রাজনৈতিক দল নিয়ে নানান ধরনের কথা তো উঠছেই, আলোচনা হচ্ছে, সমালোচনাও তো আছে। আমার এখানেই কথা, যারাই কন্টিনিউ করছে, সেটা নতুন দল হোক পুরাতন দল হোক, তারা হচ্ছে খুব হচ্ছে মানে লং টার্মে এখানে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। যে 16 বছর টিকবে না আসলে সাধারণ মানুষ। আদিল ভাইয়ের ওই বক্তব্য অনুযায়ী যে সাধারণ মানুষ কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত বদলায়। হ্যাঁ, যে 16 বছর আমরা দেখে এসেছি, আমি খুবই আশাবাদী যে আমরা আগামী এই ধরনের 16 বছর আমরা হচ্ছে কাটাবো না। খুব কম সময় যারা এটা তৈরি করে এবং যাত্রাও শুরু করবে, ওই ফ্যাসিবাদের দিকে যাত্রাও শুরু করবে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে অথবা এই অর্জন আমার একার বা আমরা একা করেছি, এই মানসিকতাও পোষণ করা তো ঠিক না। এই মানসিকতা কিন্তু অনেকে পোষণ করছেন। এই মানসিকতা যারা পোষণ করছেন তারা অত্যন্ত ভুল করছেন, কারণ এটা কখনোই মানে এটা জনগণই মানবে না, এটা কেউই মানবে না। মানে এই মানসিকতাটাই তো ফ্যাসিবাদী মানসিকতা। হ্যাঁ, আমি নায়ক, আমি সর্বা, এই ধরনের মানসিকতায় ফ্যাসিবাদী মানসিকতা। আপনি দেখবেন যে এই জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার অনেক বক্তব্য খুব স্যাটায়ার ভাবে হচ্ছে যে আমরা যারা আন্দোলনে যারা ছিলাম, আমরা খুব স্যাটায়ার ভাবে তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি। সে বলার সাথে এটা প্রত্যাখ্যিত হয়েছে। তো যারা এইভাবে ক্লেম করবে যে এই আন্দোলনের অনেক বড় স্টেক আমার, বা আমি হচ্ছে যে মহানায়ক করছি, এটা করেছি, একেবারে মাস্টারমাইন্ড বা এরকম কিছু, বক্তব্যটা বলার সাথে সাথে তার এই বক্তব্য প্রত্যাখ্যিত হয়ে যাবে। আদিল ভাই, আসলে প্রত্যাশা প্রাপ্তির যোগফল তো করতে চাননি, তারপরেও কিছু করেছেন। সামনে যারা সরকার গঠন করবে তাদের আচরণগুলো বা যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে রাজনীতি করছে তাদেরকে একেবারে 30 সেকেন্ডে পরামর্শ কি, কোন পথে গেলে বাংলাদেশ আসলে বাংলাদেশ থাকবে, আমাদের থাকবে? দেখেন, ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এখন সামনে যারা রাজনৈতিক দল আসবেন তাদের শুধু যদি এই কাজটা করে তাহলেই হবে যে আওয়ামী লীগ সরকার যে ভুল করার কারণে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হলো, তারা সেই ভুলগুলো করবেন না। মানে আওয়ামী লীগ যা করেছে আপনারা সেটা করবেন না, যে কারণে তাদের পতন হলো, যে কারণে যে তাদের পতনগুলো হলো, সেটা তার মানে কি জনগণের কথা শুনতে হবে, দুর্নীতি করা যাবে না, রাজনীতিতে পরিবারতন্ত্র আনা যাবে না, এবং সার্বিকভাবে রুল অফ ল করতে তাদের যে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র দল আছে, যাদের যে দল আছে, তাদেরকে মানে সেই অর্থে মানে দানব হতে দেওয়া যাবে না, এবং পুলিশকে তার রাষ্ট্রের হয়ে কাজ করতে দিতে হবে, সেনাবাহিনীকে রাষ্ট্রের হয়ে কাজ করতে দিতে হবে। তাহলে দেখবেন আমলাতন্ত্রকে আমলাতন্ত্র, একদমই আমলাতন্ত্র, প্রজাতন্ত্রের কর্মচারী, একদম প্রজাতন্ত্র মানসিকতা সেবক হিসেবে তাকে এস্টাবলিশ করতে হবে। এগুলো করতে পারলেই দেশের একটা শৃঙ্খলা। জি রৌনক, 30 সেকেন্ডে পরামর্শ কি, নিজেকে নিজে পরামর্শ দেন এবং অপর রাজনৈতিক দলগুলোর কাছে কি পরামর্শ? নতুন যেই সরকার গঠন হবে, নির্বাচন বা আগামী নির্বাচনও তো সুষ্ঠু হতে হবে। হ্যাঁ, এই আমি যদি এক লাইনে বলতে যাই তাহলে এটা হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ার কায়েম করা। আপনার যারাই সরকার গঠন করবে, শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগকে আলাদা আলাদাভাবে কাজ করার স্বাধীনতা দিতে হবে, এবং রাজনৈতিক দল এবং সরকারকে একাকার করা যাবে না। এবং হচ্ছে যে শেখ হাসিনা যেই কাজটা বারবার করেছে, সেটা হচ্ছে যে বিচার বিভাগের উপর তার একটা ছায়া ফেলে রেখেছিল, স্বাধীন বিচার বিভাগ হতে দেয়নি। এটা খুবই জরুরি, এই জিনিসটা কায়েম করতে হবে। এবং হচ্ছে যে পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের সেবক করতে হবে, হচ্ছে যে কোনো সরকারের পেটুয়া বাহিনী করা যাবে না। এটাই পরামর্শ আমার। ধন্যবাদ রৌনক জাহান আপনাকে, ধন্যবাদ প্রফেসর আদিল মোহাম্মদ খান আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে।
প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।